কাজল একাধিক জায়গার অবজারভারের বিরুদ্ধে তারা দুর্নীতির অভিযোগ তুলে সরব হচ্ছে এবং বলছে অমিত শাহের কথায় জ্ঞানেশ কুমার কাজ করছে। যে অবজারভারদের পাঠাচ্ছে, মালদার অবজারভারের ঘটনা তুলে নিয়ে আমরা বলেছিলাম যে তিনি বিজেপির সঙ্গে পারিবারিক এবং রাজনৈতিকভাবে যুক্ত। তার স্ত্রী সেখানকার বিজেপির কর্মী। শুধু তাই নয়, সামনের যে শোনা যাচ্ছে, সূত্র বলছে যে জামুই সিট থেকে বিহারের তিনি লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। এইভাবে আমরা একটা যাকে বলে এক্সপোজ করা, সে এক্সপোজ করাটা আমরা আগের দিন করেছিলাম। আজকেও আমরা বেশ কয়েকটা আমরা একসঙ্গে প্রথমে এরকম পরপর 4 জন আধিকারিকের কথা বলবো এবং আমাদের এই এক্সপোজ করব এবং এদের এটা আগামী দিন আমাদের অব্যাহত থাকবে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তৃণমূল, এটাই তো জোক অফ দ্য ইয়ার। দুর্নীতি আর তৃণমূল তো সমার্থক শব্দ। আমরা প্রথমেই আমরা দেখাবো যাকে, তিনি হচ্ছেন বনগাঁ দক্ষিণ অবজারভার। আগে ছবিটা আপনারা দেখুন। হ্যাঁ, এই যে এই এই একটু এরকম করে দাও তো লাইটটাকে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এনার নাম অজয় কাটসেরিয়া। জ্ঞানেশ কুমার যে কিভাবে কাটেসারিয়া। কাটিসারিয়া বনগাঁ দক্ষিণের ইনি অবজারভার হিসেবে এসছেন। ইনি মানে কিভাবে জ্ঞানেশ কুমার বেছে বেছে লোক পাঠাচ্ছেন দেখুন, তার বস অমিত শাহের পরামর্শে। এগুলো এটা তার একটা মানে জলজান্ত প্রমাণ আর কি। ওই সেই আমার সুকুমার রায়ের গন্ধবিচার কবিতার কথা মনে পড়ে যাচ্ছেন। রাজা বলেন, মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলেন, এসেন্স দিছি, গন্ধ তো নয় মন্দ। এই এমনই এসেন্স, এমনই আতর দিচ্ছে যে দুর্গন্ধ আর ঢাকা যাচ্ছে না, এত দুর্গন্ধ। দেখুন এই ভদ্রলোক, তিনি এর আগে মধ্যপ্রদেশে বিজেপি সরকারের সময় সাতনায় কালেক্টরেটে কাজ করতেন, কালেক্টর হিসেবে। তার নামে দুর্নীতির অভিযোগ আসে এবং প্রায় 40 একর সরকারি খাস জমি তিনি কোন রকম টেন্ডার ছাড়া লোকজনকে বিলিয়ে দিচ্ছিলেন। তৎকালীন মধ্যপ্রদেশ সরকার শিবরাজ সিং চৌহান তার বিরুদ্ধে তাকে সতর্ক করে দিয়ে বলেন, তার বিরুদ্ধে রেওয়ার কমিশনার তার এগেনস্টে একটা ইনভেস্টিগেটিং একটা কমিশন চালায় এবং তাই তিনি দোষী সাব্যস্ত হন। এবং শিবরাজ সিং চৌহান বলেন, তৎকালীন বিজেপির মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু 2025 সালে 7ই নভেম্বর গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যায়। শিবরাজ সিং চৌহান কেন্দ্রীয় মন্ত্রী হয়ে দিল্লিতে চলে যান এবং তারপর আমরা দেখতে পারি যে তার পরবর্তী যে বিজেপি সরকার আসে তারা আবার একটা কমিশন বসিয়ে তাকে ক্লিন চিট দেন। তার মানে এক বিজেপি সরকার তাকে দুর্নীতির জন্য অভিযোগ করছে, আরেক বিজেপি সরকার তাকে দুর্নীতির জন্য ছাড় দিচ্ছে, দুর্নীতি না করার জন্য। এই লক্ষ্যে আমাদের বনগাঁ দক্ষিণে শ্রী জ্ঞানেশ কুমার, জ্ঞানের ঈশ্বর, আমাদের অজ্ঞান করার জন্য একে পাঠিয়েছেন। এইটা হচ্ছে আমাদের প্রথম উদাহরণ। দ্বিতীয় জনকে নিয়ে, অর্থাৎ দ্বিতীয় জন হচ্ছেন ধীরাজ কুমার। তিনি, তার বিষয়ে সায়নী বলবেন। আমরা আগে তার ছবিটা দেখাই। লাইটের রিফ্লেকশনটার জন্য। হ্যাঁ, আর লাইট রিফ্লেকশন হবে না। হ্যাঁ, সায়নী বলুন এর ব্যাপারে। মানে এক্সে ওয়ার্কার এক আর কি, কাকে ছেড়ে কার কথা বলবেন। সব এক্সে ওয়ার্কার এক, ওখানে কনস্পিরেসি করে, ষড়যন্ত্র করে। নির্বাচন কমিশন শুরুতে বলেছিলেন যে আমরা এমন লোকজনকে চাই যারা নিরপেক্ষতার সাথে একটি নির্বাচন প্রণালী বা প্রক্রিয়াকে সম্পন্ন করবে। যাদেরকে আজকে এক্সপোজ করা হচ্ছে বা যাদের বিষয়ে আজকে বলা হচ্ছে, তারা আর যাই হোক নিরপেক্ষ তো নয়, সেটা আজকের এই এক্সপোজিং এর পরে আপনারা বুঝতে পারবেন। ধীরাজ কুমার জেনারেল অবজারভার, গাজলে এনাকে আনা হয়েছে এবং ইনি শিন্ডে এবং ফডনভিস ক্যাম্পে, আপনার হেলথ ডিপার্টমেন্ট সরকারের মহারাষ্ট্র গভর্নমেন্টের শিন্ডে এবং ফডনভিস ক্যাম্পে হেলথ ডিপার্টমেন্টের কমিশনার হিসেবে কাজ করতেন এবং উনি থাকাকালীন accused of 8,000 crore অ্যাম্বুলেন্স টেন্ডার স্ক্যাম। 8 দিনের মাথায় টেন্ডার ডাকা হয় এবং এটা ওখানে বিরোধীরা বলেছিলেন যে লোকাল লিডারের আত্মীয়কে বেনিফিট করার জন্য এই টেন্ডারটা ডাকা হয়েছে। এবং শুধু তাই নয়,
এই টেন্ডারের বিরুদ্ধে যদি কেউ কথা বলে এবং এই টেন্ডার নিয়ে যদি কোনো স্তরে কোনো আধিকারিক কোনো প্রশ্ন তোলে, তাকে আইদার শিফট করে দেওয়া হবে বা তাকে অন্য কোথাও ট্রান্সফার করে দেওয়া হয়, এই ধরনের হুমকি অবধি দেওয়া হয়। তো এই ভদ্রলোক হচ্ছেন তিনি যার সময় এই 8,000 কোটি টাকার অ্যাম্বুলেন্স স্ক্যাম হয়েছে। আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কাদেরকে বেছে বেছে আনা হচ্ছে। তাদেরকে বেছে বেছে আনা হচ্ছে যাদের বিজেপির প্রতি কোনো না কোনো রকমের দায়বদ্ধতা রয়েছে, যাদেরকে কোনো না কোনো সময় বিজেপির সরকার বা বিজেপির নেতা নেত্রীরা অব্লিগেট করেছেন, বাঁচিয়েছেন কোনো না কোনো জায়গা থেকে, এবং তাই এখন তাদেরকে বিশ্বাস করে তাদেরকে এখানে ডিপ্লয় করা হয়েছে যাতে তারা বিজেপির অঙ্গুলি হেলনে এখানে কাজ করে। 3 নম্বরে আমরা যাব, ব্রাত্যদা আবার বলবেন। ডাকুয়া সাংঘাতিক। ইনি মধ্যমগ্রামের আমাদের অবজারভার, মধ্যমগ্রামের অবজারভার অরিন্দম ডাকুয়া মোটামুটি ভাবে যে এই ওড়িশা যে সম্প্রতি কিছুদিন আগে বিজেপি সরকার স্থাপিত হলো, তার মুখ্যমন্ত্রীর নাম হচ্ছেন মাননীয় শ্রী মোহন চরণ মাঝি। তার অফিসে সিএমওতে সচিব হিসেবে কাজ করতেন। এটা মানে বোঝা যায় যে কেমন লোককে পাঠানো হচ্ছে, যে এটা কোনো এটা টেকনিক্যাল পোস্টিং নয়, এটা মানে রাজনৈতিক দপ্তরের সঙ্গে, যে রাজনৈতিক অফিসের সঙ্গে মন্ত্রীর অফিসের সিএমওর সরাসরি লিয়াজও করতেন। তা এই রকম লোক তিনি চলে এসছেন এখানে আমাদের অবজারভার হয়ে। তাহলে প্রথমজন তিনি জমি কেলেঙ্কারিতে যুক্ত, দ্বিতীয় জনের কথা সায়নী বলেছেন, মহারাষ্ট্র গভর্নমেন্টের তিনি হেলথ কমিশনার ছিলেন এবং টেন্ডার স্ক্যামের সঙ্গে যুক্ত, এবং জনৈক মন্ত্রী, ওই একজন ওখানকার মহারাষ্ট্র গভর্নমেন্টের মন্ত্রী এক আত্মীয়কে তিনি ওই 8,000 কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত। দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তৃণমূল, এটাই তো জোক অফ দ্য ইয়ার। দুর্নীতি আর তৃণমূল তো সমার্থক শব্দ, দুজনকে দুজন থেকে আলাদা করা যায় না। আর থার্ড হচ্ছেন এই অরিন্দম ডাকুয়া। তো এই সব লোকজন আমাদের এখানে আসছে। এবার আমরা চলে আসবো যে বালিগঞ্জে যে ভদ্রলোককে নিয়োগ করা হয়েছে সেটা একটা সাংঘাতিক ব্যাপার। সেটা আগে দেখাই। ভদ্রলোকের নাম হচ্ছে গন্ধম চন্দ্রদু। ওই যে বললাম, রাজা বলেন মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলেন এসেন্স দিছি, গন্ধ তো নয় মন্দ। এই যে গন্ধ তো নয় মন্দ। দুর্নীতি আর তৃণমূল তো সমার্থক শব্দ, দুজনকে দুজন থেকে আলাদা করা যায় না। সিপিআইএম এর আমলে একজন পঞ্চায়েত প্রধান একটা বিরাট বাড়ি করেছিল, সেই নিয়ে হই হই শুরু হয়ে গেছিল চারিদিকে। পঞ্চায়েতকে আমরা লুটরাজ বলতে শুরু করেছিলাম, আর এখন তো প্রধানদের বাড়ি চিনিয়ে দিতে হয় না। আপনি দমদমে যান, রিক্সায় উঠবেন, বলুন চেয়ারম্যানের বাড়ি, বলে কোন বাড়িতে যাবেন, নতুন বাড়িতে না পুরনো বাড়িতে? নতুন বাড়িটা একবার দেখে আসুন। কিন্তু প্রকাশিত এক একজন কাউন্সিলরের বাড়ি দেখুন না। এই সরকারের বিরুদ্ধে মানুষ যুদ্ধ ঘোষণা করেছে। এই সরকারের বিরুদ্ধে মাটি মানুষ লড়াই করছে। যাদের মেধা প্রতারিত হয়েছে তারা লড়াই করছে। যাদের অধিকারগুলোকে আলু পটলের মতো বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে তারা লড়াই করছে।